প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে বাসায় আছো। আমি তোমাদের সবার দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে রোববার। আজকে তোমাদের সাথে হচ্ছে বায়োলজি ক্লাস। গত ক্লাসে আমরা পড়েছিলাম ত্রয়োদশ অধ্যায় জীবের পরিবেশ। জীবের পরিবেশে কিছুদিন আমরা পড়েছিলাম, প্রথম কয়েকটা টপিক নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এরপর থেকে লাস্ট পর্যন্ত আজকে পড়বো, অর্থাৎ চ্যাপ্টারটা একটু বড় হওয়াতে আমি এটাকে দুইটা ক্লাসে ডিভাইড করে নিয়েছি। তোমরা কেমিস্ট্রি ক্লাসটা অনেকেই দেখেছো আশা করছি, কারণ অনেকেই তোমরা কমেন্ট বক্সে বা ইনবক্স করেছো আমাকে কিছু কিছু জিনিস বোঝার জন্য কয়েকটা কোয়েশ্চেন দিয়েছো। আমি ওগুলো তোমাদের নেক্সট বৃহস্পতিবার যে ক্লাসটা আছে সেখানে সলভ দেওয়ার চেষ্টা করবো এবং আশা করি তোমরা বুঝতে পারবে। সো কেমিস্ট্রি ক্লাসে কেমিস্ট্রি নিয়ে আমরা আলোচনা করব। আজকে যেহেতু বায়োলজি ক্লাস, তো আজকে আমি এই টপিকগুলো, আজকে আলোচ্য বিষয়গুলো কি কি দেখছো, আজকেও কিন্তু কম না, আজকেও প্রায় 6টা টপিক নিয়ে আলোচনা করব। সো আজকে এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথমে হচ্ছে বাস্তুতন্ত্রের পুষ্টি এবং শক্তির প্রবাহ, নেক্সট হচ্ছে ট্রপিক লেভেল, এরপরে হচ্ছে শক্তি পিরামিড, তারপর হচ্ছে জীববৈচিত্র্য এবং প্রকারভেদ, তারপর হচ্ছে মিথস্ক্রিয়া এবং আত্মনির্ভরশীলতা, নেক্সট হচ্ছে পরিবেশ সংরক্ষণ। বাস্তুতন্ত্র, এই চ্যাপ্টারটা হচ্ছে মূলত বাস্তুতন্ত্রের উপরেই গঠিত। তো আমরা বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বলতে কি বুঝি, গত ক্লাসে কিন্তু আমরা পড়েছিলাম বাস্তুতন্ত্র হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী, এদের সাথে তোমার পরিবেশের, উদ্ভিদের সাথে প্রাণী এবং পরিবেশের যে সম্পর্কটা, যে মিথস্ক্রিয়াটা, অর্থাৎ হচ্ছে প্রাণীর সাথে তোমার জীব বা জড় বস্তুর সাথে একজন আরেকজনের উপর যে ডিপেন্ডেন্সি, একজন আরেকজনের উপর যে নির্ভরশীলতা, এগুলো নিয়ে তাদের মধ্যে যে মিথস্ক্রিয়াটা গড়ে ওঠে, তাদের মধ্যে যে একটা ভিতরকার সম্পর্ক গড়ে ওঠে, তাকে আমরা বলছি কি বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। তো এই বাস্তুতন্ত্রের পুষ্টি এবং শক্তির প্রবাহ সম্পর্কে আমরা একটু পড়বো। বাস্তুতন্ত্রের হচ্ছে পুষ্টি প্রবাহ মানে কি, বাস্তুতন্ত্রের প্রধান উৎস কি সূর্য, কারণ হচ্ছে সূর্য থেকে, সূর্যের আলোকে সহায়তায় উৎপাদক কি করে, খাদ্য তৈরি করে। এই উৎপাদকের তৈরিকৃত খাদ্য খেয়ে তৃণভোজী বলো, মাংসাশী বলো, তারপর বিয়োজক বলো, সবাই কিন্তু মূলত আমরা পুরো পৃথিবী সবাই সার্ভাইভটা করছি কিভাবে, এই সূর্য থেকে যে আলোটা আসছে সেটার সাহায্যে উৎপাদক বা সবুজ উদ্ভিদ যে খাদ্যটা তৈরি করছে সেই খাদ্যটার মাধ্যমে। তো সূর্য থেকে উৎপাদক কি করছে, সূর্যের আলো থেকে শক্তি নিচ্ছে, সূর্যের আলো, পানি, এগুলোর সাহায্যে সবুজ উদ্ভিদ কি করে, তোমার গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করছে। এই উৎপাদককে খায় কারা, প্রথম স্তরের খাদ্য, যাদেরকে আমরা তৃণভোজী নামকরণ করেছি। আমরা কিন্তু গত ক্লাসে বাস্তুতন্ত্রের উপাদানগুলোতে পড়েছিলাম। বাস্তুতন্ত্রের উপাদানে আমরা পড়েছিলাম যে জৈব উপাদান, অজৈব উপাদান, তারপর হচ্ছে কি তোমার উৎপাদক, বিয়োজক, তারপর বিভিন্ন স্তরের খাদক, এগুলো কিন্তু ভৌত উপাদান, এগুলো কিন্তু আমরা গত ক্লাসে পড়েছিলাম। তো উৎপাদককে কারা খায়, তৃণভোজীরা খায়। তৃণভোজী কারা, যারা সবুজ উদ্ভিদ, তৃণ মানে কি উদ্ভিদ, তো তৃণভোজী কারা, যারা উৎপাদককে সরাসরি খেয়ে বেঁচে থাকে, তারা হচ্ছে তৃণভোজী। তাহলে উৎপাদক থেকে পুষ্টিটা যায় কার কাছে, তৃণভোজীর কাছে। এই চিত্রটা কিন্তু তোমাদের বইয়ে আছে, তারপরে এখানে আমি আরেকটু অ্যারো দিয়ে দেখিয়ে দিলাম, বইয়ে কিন্তু এই অ্যারোগুলো নেয়, তোমাদের অ্যারো দিয়ে আমি দেখিয়ে দিলাম যে উৎপাদক থেকে তৃণভোজীতে যায়, তৃণভোজী থেকে যাচ্ছে কার কাছে, মাংসাশীদের কাছে। তৃণভোজী প্রাণী হচ্ছে ধরো হরিণ, হরিণ তো ঘাস খাচ্ছে, আবার মাংসাশী প্রাণী বাঘ খাচ্ছে কাকে, হরিণকে। এইভাবে পুষ্টি প্রবাহটা চলতে থাকে। আবার মাংসাশী প্রাণী বলো, তৃণভোজী প্রাণী বলো, একটা নির্দিষ্ট লাইফ সাইকেলের পর তারা মারা যায়, একটা নির্দিষ্ট বছর পর্যন্ত তারা বেঁচে থাকছে, তারপর তারা মারা যাচ্ছে, মারা যাওয়ার পরে কাজটা করে কি বিয়োজক, বিয়োজক কি করে, ওই মৃতদেহটাকে পচনে এবং গলনে সাহায্য করে অজৈব বস্তুতে পরিণত করে। ওই অজৈব বস্তুর মধ্যে আমরা কি কি পেয়েছিলাম, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো পেয়েছিলাম। তো ওই অজৈব বস্তুটা আবার কোথায় যাবে, উৎপাদকের খাদ্য তৈরিতে ব্যবহৃত হবে, অর্থাৎ পুষ্টি ভান্ডারে যাবে, পুষ্টি ভান্ডার থেকে সেই খাদ্যটা, সেই পুষ্টিটা নিয়ে উৎপাদক কি করবে, পুনরায় খাদ্য তৈরি করবে। অর্থাৎ এটা হচ্ছে আমার সাইকেলটা চলতেই থাকবে, উৎপাদক থেকে তৃণভোজী, তৃণভোজী থেকে মাংসাশী, মাংসাশী থেকে আসবে বিয়োজক, বিয়োজক থেকে পুষ্টির ভান্ডারটা এখানে হচ্ছে অজৈব বস্তুতে পরিণত হবে, পরিণত হয়ে সেটা যাবে হচ্ছে কার কাছে, উৎপাদকের কাছে। এটাই হচ্ছে আমার লাইফ সাইকেলটা। আবার এখানে আবার শক্তির প্রবাহ, এখানে একটা জিনিস দেখতেছো তোমরা, শ্বসনের শক্তি ক্ষয়। শ্বসনের শক্তি ক্ষয় মানে কি, শ্বসন কি, শ্বসন বা রেসপিরেশন হচ্ছে প্রাণী দেহে ঘটিত বা উদ্ভিদ দেহে ঘটিত এক ধরনের প্রক্রিয়া,
যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে খাদ্যটা খাচ্ছি সেই খাদ্যটা ভেঙে সরল কণায় পরিণত হয় এবং শক্তি উৎপন্ন হয়। ওই শক্তির জোরে কি করছি, আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারছি, তাই তো? তো এখানে শক্তি ক্ষয় মানে কি, শ্বসনের শক্তি ক্ষয়। এই জিনিসটা, এই যে শক্তির প্রবাহ, আমরা এখন পুষ্টি প্রবাহ তো শেষ, পুষ্টি প্রবাহ মানে হচ্ছে জাস্ট কার থেকে কার মাঝে পুষ্টিটা যাবে। এখন শক্তির প্রবাহটা দেখো, শক্তির প্রবাহ হচ্ছে আমরা যে সূর্য থেকে আলোটা উৎপাদক গ্রহণ করছে বলছি, সেটা হচ্ছে মাত্র 2%। সেটা কি হয়, সে তার খাদ্য তৈরিতে লাগে, বাকিটা সে শক্তি হিসেবে তার শরীরে জমা রাখে। তো সেটা আমার শরীরে তোমার সঞ্চিত শক্তি হিসেবে থাকবে, সঞ্চিত আকারে থাকবে রাসায়নিক শক্তি হিসেবে। তো এরপরে উৎপাদককে যখন তৃণভোজী খাবে, তৃণভোজী যখন ভক্ষণ করবে, তখন উৎপাদক থেকে কিছু শক্তি তৃণভোজী প্রাণীর মধ্যে যাবে। এই যে তৃণভোজী প্রাণীর মধ্যে যাবে, আমরা দেখি যে গরু বা ছাগল তারা যখন খাচ্ছে, কিছু তাদের মুখে যাচ্ছে, কিছু অংশ মাটিতে পড়ছে পাতা, তো কিছু শক্তি কিন্তু ক্ষয় হয়ে যায়। তারপর এটা তো তোমার উৎপাদক থেকে কিছু জিনিস চলে গেল। আবার ধরো তৃণভোজী যখন খাওয়ার পরে তার শরীরে যে সার্কুলেশনটা হবে, আমরাও যখন খাই, আমরা তো ধরো ভাত খাচ্ছি, নাস্তা খাচ্ছি বা যে কোনো জটিল খাদ্য গ্রহণ করছি, সেগুলো কিন্তু সরাসরি আমাদের হজম হচ্ছে না, গিয়ে সরল খাদ্য কণায় পরিণত হয়ে যাচ্ছে, ভেঙে ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত হচ্ছে। যেগুলো আমাদের শরীরের জন্য দরকার সেগুলো আমাদের শরীরে অ্যাবজর্ব করছে, বাকি অংশটা কি হচ্ছে, আমাদের বর্জ্য পদার্থ হিসেবে বের হয়ে যাচ্ছে। তো ঠিক তেমনি তৃণভোজী প্রাণীর দেহের ভিতরেও শ্বসন চলতে থাকে। সে যখন খাবারগুলো খেয়ে ফেলে তখন তার মধ্যে শ্বসন প্রক্রিয়া চলতে থাকে এবং শ্বসনের ফলে কিছু পরিমাণ শক্তি ক্ষয় হতে থাকে। এরপর আবার তৃণভোজী থেকে যখন মাংসাশী সেই তৃণভোজী প্রাণীকে ভক্ষণ করে, ঠিক সেম তখন আবারও কিছু শক্তি কি হয়, লেস হয়। এভাবে শক্তিটা আস্তে আস্তে কমতে থাকে। অর্থাৎ উৎপাদকের মধ্যে ধরো আমার যদি 100% শক্তি জমা থাকে, তার 90% শক্তি পরিবেশে বিমুক্ত হয়ে যায়, 10% শক্তি থাকবে কার কাছে, তৃণভোজীর কাছে। আবার তৃণভোজীকে যখন মাংসাশী গ্রহণ করবে, মাংসাশীও আবার সেই 90% শক্তি বিমুক্ত হয়ে যাবে পরিবেশে, মাংসাশীর কাছে বাকি 1% থাকবে। এটা এইভাবেই থাকবে। এই যে এখানে ধরো 100% আছে প্রথম স্তরের খাদ্য, যাকে আমরা ধরলাম কি সবুজ উদ্ভিদ, তার মধ্যে 100% জমা আছে। তৃণভোজীতে গিয়ে সেটা হয়ে যাবে কত পার্সেন্ট, 10%। অর্থাৎ 90% সেটা ক্ষয় হয়ে যায় বা পরিবেশে বিমুক্ত হয়ে যায়। তারপর হচ্ছে এখানে হয়ে যাবে 1%, আবার 9% চলে গেলে আর এখানে হয়ে যাবে 0.1%। এই তারপর মাংসাশী প্রাণী থেকে বিয়োজকে আসবে। মাংসাশী প্রাণী তো মারা যাবে, মাংসাশী প্রাণী বলো তৃণভোজী প্রাণী বলো, ওরা তো মারা যাবে। মারা যখন যাবে তখন আর শক্তি শ্বসন প্রক্রিয়াটা আমাদের কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। শ্বসন প্রক্রিয়াটা স্টপ হয়ে গেলে তোমরা বলতে পারো যে তখন তার শক্তির ক্ষয় হবে না, না, তখনও কিন্তু বিয়োজক কি করবে, ওই যে সঞ্চিত শক্তিটা মাংসাশী এবং তৃণভোজীর মধ্যে জমা থাকবে, বিয়োজক কি করবে, যখন গলন বা পচনে সাহায্য করবে, ওই প্রাণীটাকে যখন মাটির সাথে মিশিয়ে দিবে, তখন কিন্তু আবার সেই শক্তিটা আমার পরিবেশে গলনের সময় বিমুক্ত হয়ে যাবে, তখনও কিন্তু আমার কি হবে, শক্তি ক্ষয় হবে। এইভাবে সারাক্ষণে কি হবে, শক্তিটা ক্ষয় হতে থাকবে। এটাই হচ্ছে শ্বসনে শক্তি ক্ষয়। আমি পুষ্টি প্রবাহ এবং শক্তি প্রবাহ দুটো একই চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করলাম তোমাদেরকে। এই হচ্ছে আমাদের আজকের বাস্তুতন্ত্র, পুষ্টি এবং শক্তি প্রবাহ। নেক্সট আমরা যাব হচ্ছে কিসে, ট্রপিক লেভেলে। ট্রপিক লেভেল বলতে কি বুঝি, প্রথমে আমাদের ট্রপিক লেভেল সম্পর্কে একটু ধারণা নিতে হবে। ট্রপিক লেভেল হচ্ছে এই যে বাস্তুতন্ত্রে যে স্তরগুলো আছে, খাদ্য শিকড় বা ফুড চেইনে যে স্তরগুলো আছে, প্রতিটি স্তরকে আলাদা আলাদা ভাবে বলা হচ্ছে এক একটা ট্রপিক লেভেল। তাহলে সেই হিসেবে উৎপাদক যে খাদ্য তৈরি করছে তাকে আমরা প্রথম ট্রপিক লেভেলে ফেলবো। এটাও তো একটা স্তর, এটাও একটা স্তর, এটাও একটা স্তর, এটাও একটা স্তর, তাই তো? তো উৎপাদক হচ্ছে সেই হিসেবে প্রথম ট্রপিক লেভেল, আর উৎপাদককে যারা খায় সে হচ্ছে দ্বিতীয় ট্রপিক লেভেল। তারপর তৃণভোজী, ধরো ওখানে তৃণভোজীও থাকতে পারে, জুপ্লাঙ্কটনও থাকতে পারে। আমি একদিকে তোমাদের চেষ্টা করেছি, একদিকে হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্রের ছবিগুলো আঁকতে, আরেকদিকে হচ্ছে আমাদের স্থলজ বাস্তুতন্ত্র সেটা দিয়ে বোঝানোর জন্য। সবুজ উদ্ভিদ আর পুকুরের ক্ষেত্রে আছে কি ফাইটোপ্লাঙ্কটন। তো এরা দুজন প্রথম ট্রপিক লেভেলে পড়বে। তারপর দ্বিতীয় ট্রপিক লেভেলে পড়বে হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন, হচ্ছে উদ্ভিদ প্লাঙ্কটন। আর ফাইটোপ্লাঙ্কটনকে কারা খায়, জুপ্লাঙ্কটন। আমরা যখন পুকুরের বাস্তুতন্ত্র পড়েছিলাম তখন কিন্তু আমরা জুপ্লাঙ্কটন সম্পর্কে পড়েছিলাম। জুপ্লাঙ্কটন হচ্ছে ক্ষুদ্র প্রাণী যেগুলো পানিতে ভাসমান থাকে, ক্ষুদ্র প্রাণী পানিতে ভাসমান থাকে, এরাই ফাইটোপ্লাঙ্কটনকে খেয়ে বেঁচে থাকে।
তাহলে জুপ্লাঙ্কটন এবং তৃণভোজী প্রাণী যারা সবুজ উদ্ভিদ খেয়ে থাকে তারা হচ্ছে দ্বিতীয় ট্রপিক লেভেলে থাকবে। তৃতীয় ট্রপিক লেভেলে থাকবে হচ্ছে এদেরকে খেয়ে দ্বিতীয় ট্রপিক লেভেলে যারা আছে, অর্থাৎ প্রথম স্তরের খাদ্যকে যারা খায় তারা হচ্ছে তৃতীয় ট্রপিক লেভেল। আবার দ্বিতীয় স্তরের খাদ্যকে যারা খাচ্ছে মাংসাশী প্রাণী বলো, যেমন হচ্ছে বাঘ। বাঘের চিত্র এখানে আঁকার জায়গা নেই তাই আঁকি নেই, আমি জাস্ট বড় মাছের চিত্র আঁকছি। বড় মাছ, শোল, বোয়াল, ভেটকি, এগুলো হচ্ছে বড় মাছগুলো হচ্ছে আমার চতুর্থ ট্রপিক লেভেলে থাকবে। আর স্থলজ বাস্তুতন্ত্রে থাকবে কারা? গুই সাপ, অজগর সাপ, বাঘ, সিংহ, এই ধরনের প্রাণীগুলো থাকবে আমার কোথায়? চতুর্থ ট্রপিক লেভেল। তাহলে ট্রপিক লেভেল হচ্ছে জাস্ট আমাদের ফুড চেইনের বা খাদ্য শিকলের প্রতিটি স্তরকে আমরা আলাদা আলাদাভাবে এক একটি ট্রপিক লেভেল হিসেবে আখ্যায়িত করব। এই হলো ট্রপিক লেভেল গেল। তারপর আসছে কি শক্তির পিরামিড। আমি যে ট্রপিক লেভেল এবং শক্তি প্রবাহের চিত্র দিয়ে এই যে ত্রিমাত্রিক একটা ছবি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম, এটাই হচ্ছে কি এই আকৃতিটা কিসের মতো? পিরামিডের মতো। তো এখানে আমি শক্তির প্রবাহটাও পাচ্ছি। এই যে তোমাদের যেটা বলেছিলাম, সবুজ উদ্ভিদ সূর্য থেকে ধরো 100% শক্তি নিল, 90% শক্তি কোথায় চলে গেল? তোমার পরিবেশে চলে গেল। তো 100 থেকে 90 চলে গেলে থাকলো কি 10। আবার 10 এর 90% মানে হচ্ছে কত? 9। তো 9 চলে গেলে থাকলো কত? 1। আবার 1 এর তোমার পার্সেন্টেজ করলে 9% 0.9% চলে যাবে, থাকবে হচ্ছে 0.1%। তো এই যে শক্তির একটা তোমাদের প্রবাহ চিত্র দেখালাম, পিরামিডের মধ্য দিয়ে ট্রপিক লেভেলও থাকলো, শক্তিও থাকলো। তো এই যে পিরামিড আকৃতির একটা ত্রিমাত্রিক ধারণা তোমাদের মধ্যে দিলাম, এটাই হচ্ছে শক্তির পিরামিড, যেখানে আমরা শক্তির ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এই শক্তির পিরামিডে সর্বনিম্ন স্তরে থাকবে কি তোমার সবচেয়ে বেশি পরিমাণ প্রাণী। এরপর উপরে যখন আরেকটু উপরে দ্বিতীয় ট্রপিক লেভেলে যাবে তখন প্রাণীর সংখ্যাটা আরেকটু কমে আসবে। তৃতীয় ট্রপিক লেভেলে যখন যাবে তখন আরেকটু কমে আসবে, চতুর্থ ট্রপিক লেভেলে গিয়ে আরো কমে আসবে। অর্থাৎ পিরামিডের ক্ষেত্রে পিরামিড আকৃতি দেখো, এই যে পিরামিড একটা ত্রিমাত্রিক আয়তন বা ত্রিভুজ আকৃতির হলো যে এখানে সবচেয়ে নিম্ন স্তরে আছে কারা? উৎপাদকরা। আমরা যখন আমাদের চারপাশে খেয়াল করবো আমরা কিন্তু দেখতে পাবো যে সবুজ উদ্ভিদের পরিমাণে কিন্তু সবচেয়ে বেশি। তারপর পুকুরে যদি খেয়াল করো দেখবো পানিতে ক্ষুদ্র ক্ষুদ্র কণা ভেসে আছে, যেগুলোকে আমরা ফাইটোপ্লাঙ্কটন বলছি। খালি চোখে অনেক সময় দেখা যায় না, যেটা তোমার মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে হয়। তো এই কারণে এদের পরিমাণ কিন্তু আমাদের পরিবেশে সবচেয়ে বেশি। কাদের পরিমাণ? উৎপাদকের পরিমাণ। এই উৎপাদকের উপরেই তো হচ্ছে পুরোটা ডিপেন্ডেন্ট। পুরো বাস্তুতন্ত্রটাই কাদের উপর ডিপেন্ডেন্ট? উৎপাদকের উপর, কারণ তারাই হচ্ছে আমাদের খাদ্যের যোগানদার হচ্ছে তারাই। তো এদের সংখ্যাও বেশি, এই কারণে এরা সর্বনিম্ন স্তরে অবস্থান করছে। এরপর এদেরকে যারা খাচ্ছে তো তাদের সংখ্যা এদের চাইতে কম, কিন্তু অন্যান্য ট্রপিক লেভেলের চাইতে বেশি। তো আমরা কিন্তু বাঘের পরিমাণ, বাঘকে আমরা কোন ট্রপিক লেভেলে রাখলাম? সর্বোচ্চ খাদ্য হিসেবে রেখেছি। তো বাঘের পরিমাণ কিন্তু আসলে কিন্তু কম। আমাদের পুরো বাংলাদেশে বলো, সুন্দরবনে বলো, 215 বা 235 ওই ধরনের বাঘের সংখ্যা, যেখানে আমাদের অন্যান্য প্রাণীর সংখ্যা কিন্তু অনেক বেশি। তো যত ট্রপিক লেভেলের আমরা উপরের দিকে যাব প্রাণীর সংখ্যাটা কমতে থাকবে। আর যে শক্তির ব্যাপারটা বললাম, যে বাস্তুতন্ত্রে আমরা পড়েছিলাম যে বাস্তুতন্ত্রে খাদকের পরিমাণটা বা খাদকের স্তরটা নির্ভর করবে ওই বাস্তুতন্ত্রের উপর। কোন কোন বাস্তুতন্ত্রে দেখা যাবে প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক এবং সর্বোচ্চ খাদক। অর্থাৎ চারটা লেভেল আমরা, চারটা ট্রপিক লেভেল, পাঁচটা ট্রপিক লেভেল, উৎপাদক সহ ধরতে গেলে 5টা ট্রপিক লেভেল পাবো। আবার কিছু কিছু বাস্তুতন্ত্রে আমরা পাবো কি উৎপাদক, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক এবং সর্বোচ্চ খাদক। এটা হচ্ছে আমাদের জায়গার উপর ডিপেন্ড করবে। আমরা মরুভূমিতে আছি না স্থল যে কোনো কি বলবো সমতল ভূমিতে আছি কিংবা পানিতে আছি, এটার উপর ডিপেন্ড করবে। তো বাস্তুতন্ত্রে যেই বাস্তুতন্ত্রে আমার ট্রপিক লেভেল যত কম থাকবে সেই বাস্তুতন্ত্রে আমার শক্তি ক্ষয়টা কি হবে? তত কম হবে। এখন যদি এখানে চারটার জায়গায় আরো একটা হতো, এখানে যদি আরো একটা বার্তা থাকতো তাহলে এটা 0.1 থেকে গিয়ে কত হতো? 0.01 হয়ে যেত। অর্থাৎ যত বেশি শক্তি স্তর বাড়বে আমার যত বেশি ট্রপিক লেভেল বাড়বে তত বেশি শক্তি ক্ষয় হবে। এই হচ্ছে আমার ট্রপিক লেভেলের সাথে শক্তির পিরামিডের সম্পর্ক। নেক্সট হচ্ছে কি জীববৈচিত্র্য এবং এর প্রকারভেদ। আমি একটু এটা মুছছি। এখন আমরা করবো হচ্ছে জীববৈচিত্র্য এবং তার প্রকারভেদ নিয়ে। জীব বৈচিত্র্য বলতে কি বুঝো? বৈচিত্র্য মানে কি? ভ্যারাইটিস। আর জীব বলতে কি? যাদের প্রাণ আছে। তো আমাদের চারপাশে হাজার রকমের উদ্ভিদ এবং প্রাণী আমরা দেখতে পাই।
যাদের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স কিন্তু এক একজনের বৈশিষ্ট্য এক এক ধরনের। আমার জানা মতো এখন পর্যন্ত হচ্ছে 13 লক্ষ প্রজাতির প্রাণী আমাদের চারপাশে আছে বা আমাদের এই পৃথিবীতে আছে, আর প্রায় 4 লক্ষ বা 4.5 লক্ষর মতো উদ্ভিদ প্রজাতি আছে। কিন্তু এদের সবার ক্যারেক্টার কিন্তু আলাদা। আম গাছের সাথে যেমন কাঁঠাল গাছের বৈশিষ্ট্য মিলবে না, এবং ফলের বৈশিষ্ট্য মিলবে না। আম এক ধরনের সুস্বাদু ফল, আবার কাঁঠালের টেস্ট কিন্তু আবার আরেক ধরনের। ঠিক তেমনি প্রাণীদের সাথেও এক একজনের এক এক ধরনের বৈশিষ্ট্য। তোমার আর্থ্রোপোডা পর্বের প্রাণীর সাথে পরিফেরা পর্বের প্রাণীর অনেক বৈশিষ্ট্যে অমিল আছে। তারপর ধরো আবার ম্যামালিয়ার সাথে ভার্টিব্রেটার কিছু বৈশিষ্ট্যের অমিল আছে। তো এই ধরনের নানা ধরনের যে প্রাণী এবং উদ্ভিদ আমাদের চারপাশে আছে, এদের সবার সম্পর্কে জানা বা এদের সবার প্রাচুর্যতা নিয়ে যে আলোচনা করা হয় যেখানে, সেটাকে আমরা বলছি হচ্ছে কি জীববৈচিত্র্য। অর্থাৎ আমাদের পুরো পৃথিবীর সকল ধরনের উদ্ভিদ এবং প্রাণীর যে বৈচিত্র্যতা এবং প্রাচুর্য আছে সেটাই হচ্ছে জীববৈচিত্র্য। এই জীববৈচিত্র্যকে আমরা কিছু ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, বংশগতীয় বৈচিত্র্য এবং আরেকটা হচ্ছে কি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। প্রথমে নিচ থেকে আসি। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে কি, যেহেতু আমরা বাস্তুতন্ত্র নিয়ে এতক্ষণ পড়ে আসছি, এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার যে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে হচ্ছে আমাদের যে, আমি তোমাদেরকে যে বলেছিলাম যে এক এক ধরনের বাস্তুতন্ত্রে এক এক ধরনের প্রাণী এবং উদ্ভিদ আমরা পেয়ে থাকি। যেমন পুকুরের বাস্তুতন্ত্রের সাথে আবার নদীর বাস্তুতন্ত্রের কোনো ধরনের মিল হবে না। আবার ধরো যে স্থলজ পরিবেশের বাস্তুতন্ত্রের সাথে মরুভূমির বাস্তুতন্ত্রের মিল হবে না, আর ট্রপিক লেভেল গুলোরও কিন্তু মিল হবে না। একই ধরো দুটোই হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র, কিন্তু একটা হচ্ছে ধরো চট্টগ্রামের, আরেকটা ধরো পার্বত্য চট্টগ্রামের, অর্থাৎ পাহাড়ি এলাকায়। পাহাড়ি এলাকায় যে প্রাণী পাওয়া যাবে বা যে উদ্ভিদ গুলো পাওয়া যাবে সেগুলো কিন্তু আবার এই সমতল চট্টগ্রাম ভূমিতেও পাওয়া যাবে না। এই যে বৈচিত্র্যটা, অর্থাৎ তার বাস্তুতন্ত্রের উপাদানগুলো, ভৌত রাসায়নিক উপাদান বলো, ভৌত উপাদান বলো, জৈব অজৈব উপাদান বলো, ট্রপিক লেভেল বলো, সবকিছুর মধ্যে যে ভিন্নতাটা আমরা পাই, যে বৈচিত্র্যটা আমরা পাই, সেটার উপর ডিপেন্ড করে বাস্তুতন্ত্রগুলোকে আমরা আলাদা ভাবে ভাগ করি। ওই যে আলাদা আলাদা ভাবে ভাগ করার যে বৈচিত্র্য, সেটাই হচ্ছে কি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। নেক্সট আমরা আসি হচ্ছে বংশগতীয় বৈচিত্র্য। বংশগতীয় বৈচিত্র্য বলতে কি, ধরো আমরা যে মানুষ, আমাদের নিজেদের মধ্যেও কিন্তু অনেকগুলো, হয়তো আমরা দেখতেও একই রকম না। আমাদের সবারই দুটো চোখ আছে বা দুটো হাত আছে, কান আছে, পা আছে, সবকিছুই আছে, কিন্তু আমাদের জিনের যে ভ্যারিয়েশনটা, আমাদের এক একজনের জিনের তোমার গঠন প্রক্রিয়া কিন্তু এক এক ধরনের। প্রত্যেক মানুষের কিন্তু স্বতন্ত্র জিন গঠন রয়েছে। যেমন ধরো আমার সাথে আমার বাবার জিনের মিল থাকবে। তো আমরা যে ডিএনএ পড়েছিলাম, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বা পড়বো সামনে, তো ডিএনএ আরএনএ এগুলো পড়লে আমরা ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। যে বংশগতীয় বৈচিত্র্য বলতে বুঝি যে একই প্রজাতির মধ্যেও দেখা যায় তাদের জিনগত যে বৈচিত্র্যটা, সেটাই হচ্ছে বংশগতীয় বৈচিত্র্য। অর্থাৎ তোমার ধরো বাংলাদেশের বাঘের সাথে আফ্রিকার বাঘের এক ধরনের জিনগত বৈচিত্র্য অবশ্যই থাকবে, কারণ তাকে এক ধরনের পরিবেশের সাথে খাপ খাওয়াতে হচ্ছে, আবার যে আফ্রিকাতে আছে তাকেও এক ধরনের পরিবেশের সাথে খাপ খাওয়াতে হচ্ছে। তো জিনগত বৈচিত্র্য, বংশগতীয় বৈচিত্র্য বলতে আমরা সেই জিনগত বৈচিত্র্যটাকে ধরবো। নেক্সট হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্যটা হচ্ছে সবচেয়ে ইজি। যেমন হচ্ছে প্রজাতি ভেদে মানুষ এক ধরনের প্রজাতি, বাঘ একটা প্রজাতি, কুমির এক ধরনের প্রজাতি, গরু এক ধরনের প্রজাতি, প্রজাপতি এক ধরনের প্রজাতি। এই যে বিভিন্ন অ্যানিমেল গুলাকে আলাদা আলাদা ক্যারেক্টারে বা আলাদা আলাদা ডিভিশনে যে আমরা ভাগ করলাম তাদেরকে, এটাই হচ্ছে কি প্রজাতিগত বৈচিত্র্য। এই হচ্ছে আমাদের টোটাল জীব বৈচিত্র্য। তো জীব বৈচিত্র্যের প্রথমে আসবে প্রজাতিগত বৈচিত্র্য, অর্থাৎ এই প্রজাতিগত বৈচিত্র্য থেকে আসবে হচ্ছে বংশগতীয় বৈচিত্র্য, এরপর হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এই হচ্ছে জীব বৈচিত্র্য এবং প্রকারভেদ। নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে মিথস্ক্রিয়া এবং আন্তঃনির্ভরশীলতা। মিথস্ক্রিয়া আমরা কিন্তু গত ক্লাসেও পড়েছিলাম। মিথস্ক্রিয়া বলতে আমরা কি বুঝি? মিথস্ক্রিয়া আমরা বলতে বুঝি যে আমাদের একজন আরেকজনের উপর যে ডিপেন্ডেন্সি, অর্থাৎ উদ্ভিদের উপর যে প্রাণীর যে নির্ভরশীলতা। উদ্ভিদ যে অক্সিজেনটা সে খাবার প্রস্তুত করার সময় অক্সিজেন রিলিজ করছে, অক্সিজেন ত্যাগ করছে, সেই অক্সিজেনটা কারা গ্রহণ করছে? আমরা গ্রহণ করছি। আমরা গ্রহণ করে আমরা কিন্তু ওই অক্সিজেনটা গ্রহণ করে বেঁচে আছি। আমরা ওই অক্সিজেনটা আমাদের শরীরে যাচ্ছে, আবার আমরা কি বিমুক্ত করছি? বাতাসে কার্বন ডাইঅক্সাইড বিমুক্ত করছি। এই কার্বন ডাইঅক্সাইডটা আবার কে নিয়ে নিচ্ছে? উদ্ভিদ নিয়ে নিচ্ছে। উদ্ভিদ গ্রহণ করে সে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোকের সাহায্যে পানির উপস্থিতিতে কি তৈরি করছে? খাদ্য তৈরি করছে। এই যে একজন আরেকজনের উপর যে ডিপেন্ডেন্সি, এটাই হচ্ছে কি মিথস্ক্রিয়া। অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীর সাথে আমাদের যে পুরো পরিবেশের যে জীব এবং জড় পরিবেশের যে সম্পর্ক, সেটাই হচ্ছে কি
মিথস্ক্রিয়া। আর একই পরিবেশে জীব এবং জড় যেখানে অবস্থান করবে সেটাই বলা হচ্ছে সহাবস্থান। পরিবেশ যখন একই থাকবে অর্থাৎ বাস্তুতন্ত্র যখন একই থাকবে তাদের যে অবস্থানটা সেটাকে আমরা বলবো সহাবস্থান। আর আন্তঃনির্ভরশীলতা হচ্ছে একে অপরের উপর যে ডিপেন্ডেন্সি সেটাই হচ্ছে আন্তঃনির্ভরশীলতা। এই নির্ভরশীলতার জন্য আমরা দেখতে পাই কখনো দুটো প্রাণী একটা প্রাণীর উপর নির্ভরশীল। দেখা যাচ্ছে যে দুটো প্রাণী একে অপরের সাথে কাছ থেকে কি নিচ্ছে, উপকার নিচ্ছে, যে আমি তোমার উপর ডিপেন্ড করছি, তোমার কাছ থেকে আমি কিছু নিব। কিছু এই ধরনের উদাহরণ আমরা দেখতে পাই। আবার কিছু উদাহরণ দেখতে পাই যে ধরো শুধুমাত্র যেমন কাক এবং কোকিলের দেখো, কাক কি করছে, কোকিল কি করে, কাকের বাসায় গিয়ে ডিম পাড়ে, এতে কাকের কিন্তু কোনো লাভ হচ্ছে না, আবার ক্ষতিও হচ্ছে না, কিন্তু কোকিল সেখানে গিয়ে ডিম পাচ্ছে এবং কাক কি করছে, সেই ডিমে তা দিয়ে বাচ্চা ফোটাতে সাহায্য করছে। তো আমরা এই ধরনের এক্সাম্পলে দেখতে পাই দুজনে উপকৃত হচ্ছে অথবা একজন উপকৃত হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় তারা একজন আরেকজনকে মেরে ফেলে ওই জায়গায় তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এই ধরনের কিছু উদাহরণ আমরা দেখতে পাই। তো এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আন্তঃনির্ভরশীলতার উদাহরণ। তো এই আন্তঃনির্ভরশীলতাকে আমরা প্রথমত আন্তঃনির্ভরশীল সম্পর্ককে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়া আর একটা হচ্ছে ঋণাত্মক আন্তঃক্রিয়া। ধনাত্মক মানে কি, পজিটিভ, অর্থাৎ কি দুজনে উপকৃত হবে অথবা একজন উপকৃত হবে আরেকজনের কোনো ধরনের লস হবে না, তাকে আশ্রয় দিচ্ছে কিন্তু তার কোনো লস হচ্ছে না, ওটা আরেকজন উপকৃত হচ্ছে, অর্থাৎ দুই পক্ষের মধ্যে যে কোনো এক পক্ষ উপকৃত হবে, আরেক পক্ষ উপকৃত না হলেও তার কোনো ক্ষতি হবে না। এই ধরনের আন্তঃক্রিয়াকে আমরা বলছি কি ধনাত্মক আন্তঃক্রিয়া। আর ঋণাত্মক আন্তঃক্রিয়া মানে হচ্ছে যখন কোনো না কোনো ভাবে কেউ বঞ্চিত হবে, তার নিজের অধিকার থেকে বঞ্চিত হবে বা সে মারা যাবে, এই ধরনের কিছু যদি হয় তখন সেটা হচ্ছে ঋণাত্মক আন্তঃক্রিয়া। ধনাত্মক আন্তঃক্রিয়াকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, মিউচুয়ালিজম এবং কমেন্সালিজম। মিউচুয়ালিজম মানে কি, মিউচুয়াল অর্থাৎ হচ্ছে দুজন দুজনের দ্বারা উপকৃত হবে, শুধু একজন লাভটা নিবে আরেকজন লাভ না নিলেও ক্ষতি হবে না, ওরকম না, দুজন দুজনের দ্বারা উপকৃত হবে, সেটাই হচ্ছে মিউচুয়ালিজম। যেমন ধরো মিউচুয়ালিজম হচ্ছে, আচ্ছা ধরো ফুলে মধু খায় কারা, বিভিন্ন ধরনের কীট পতঙ্গ, প্রজাপতি, তারপর হচ্ছে মৌমাছি, এরা ফুলের মধুটা খাচ্ছে, খেয়ে তাদের জীবন ধারণ করছে। আবার তারা যখন মধু খেয়ে উড়ে চলে যায় তখন ওই ফুল থেকে তার স্ত্রীকেশর বা পুংকেশর থেকে তার মধ্যে রেণুটা লেগে যাচ্ছে, পাখির গায়ে বা পালকে যেখানে হোক লেগে যাচ্ছে। লেগে যাওয়ার ফলে পাখিটা যতদূর উড়ে যাচ্ছে সে হয়তো মাটিতে ছিঁড়ে ছিঁড়িয়ে যাচ্ছে। তো ওই যে রেণুটা পড়লো সেখানে কিন্তু আবার নতুন একটা উদ্ভিদের সৃষ্টি হলো। সেই তাহলে উদ্ভিদটা তার বংশ বিস্তারে সাহায্য করছে কে, সেই কীটপতঙ্গটা তার বংশ বিস্তারে সাহায্য করছে। কীটপতঙ্গ ফুলের মধু খেয়ে বেঁচে আছে আর ঠিক তেমনি সেই ফুলকে তার বংশ বিস্তারে সাহায্য করছে, অর্থাৎ দুই পক্ষই এতে উপকৃত হচ্ছে। একে আমরা বলছি কি মিউচুয়ালিজম। তারপর হচ্ছে কমেন্সালিজম। কমেন্সালিজম কি, কমেন্সালিজম হচ্ছে যে কোনো এক পক্ষ উপকৃত হবে। আগেতে যেমন দুপক্ষ উপকৃত হয়েছে, এখানে হচ্ছে যে কোনো এক পক্ষ উপকৃত হবে। তো যেমন রোহিণী উদ্ভিদ কি করে, রোহিণী উদ্ভিদ এর কাজ হচ্ছে অন্য আরেকটা উদ্ভিদের গা ঘেঁষে সে স্বর্ণলতা বলো, রোহিণী উদ্ভিদ বলো, তারপর হচ্ছে আমরা যে বাসায় টবে যে গাছটা লাগাই, ঠিক এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, যাই হোক, যে তাদের কাজ হচ্ছে অন্য আরেকটা গাছকে আশ্রয় করে তার ডালপালা বিস্তার করবে। এতে ওই গাছটা কিন্তু কোনো ক্ষতি হয় না, কিন্তু এই যে রোহিণী উদ্ভিদ বা স্বর্ণলতা উদ্ভিদ বলো, এরা কিন্তু নিজেদের বিস্তারটা বা নিজেদের বংশবৃদ্ধিটা বাড়াতে পারছে। তো এটা হচ্ছে কমেন্সালিজম। নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে ঋণাত্মক আন্তঃক্রিয়া। ঋণাত্মক আন্তঃক্রিয়ার মধ্যে আছে কি শোষণ, প্রতিযোগিতা এবং অ্যান্টিবায়োসিস। শোষণ হচ্ছে এক্সপ্লয়টেশন, অর্থাৎ একজনকে বঞ্চিত করে আরেকজন সেখানে কর্তৃত্ব প্রদান করবে, সেটাই হচ্ছে শোষণ। যেটা তোমাদেরকে আমি বলেছিলাম যে কাকের বাসায় কোকিল ডিম পাচ্ছে, কাক কিন্তু অনেক সময় দেখা যায় তার নিজের ডিমটা না তা দিয়ে কোকিলের ডিমটাকে তা দিয়ে সে বাচ্চা ফুটাচ্ছে। তাহলে এটা হচ্ছে শোষণ, অর্থাৎ কাককে সে শোষণ করছে, শোষণ করে তার কাকের বাড়িটা সে দখল করছে। এটা হচ্ছে কি শোষণ বা এক্সপ্লয়টেশন। এরপর নেক্সট হচ্ছে প্রতিযোগিতা বা কম্পিটিশন। প্রতিযোগিতা বলতে আমরা বুঝতেই পারছি, প্রতিযোগিতা আমরা দেখতে পাই, অর্থাৎ একটা বাস্তুতন্ত্র টিকে থাকার জন্য আমাদেরকে ফাইট করতে হয় যে কোনো জায়গায়।
আমার যেখানে আমি যাবো না কেন, আমার চাকরির ক্ষেত্রে বলো, আমার অনেকগুলো কম্পিউটারের সাথে সাথে ফাইট করে আমাকে চাকরিটা পেতে হয়। ঠিক তেমনি বাস্তুতন্ত্রে দেখা যায় অনেক উদ্ভিদ এবং প্রাণী নিজেদের মধ্যে ফাইট করে সেখানে থাকার একটা জায়গা করে নেয়, অর্থাৎ ওদের নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা ঘটে, সেটাই হচ্ছে কম্পিটিশন বা প্রতিযোগিতা। আর অ্যান্টিবায়োসিস হচ্ছে অন্য একটা যখন দুটো পক্ষ থাকবে, উদ্ভিদ বলো প্রাণী বলো, একটা পক্ষ যখন আরেকটা পক্ষকে পুরোপুরি মেরে ফেলবে তার মিথস্ক্রিয়ার ফলে বা তার ক্রিয়াকলাপের ফলে বা কর্তৃত্ব প্রদান করতে গিয়ে অন্য একটা জীবকে পুরোপুরি মেরে ফেলে, তখন সেটা হচ্ছে অ্যান্টিবায়োসিস। তো এই এর কিন্তু অনেকগুলো এক্সাম্পল, প্রতিটার এক্সাম্পল আমাদের টেক্সটবুকে দেওয়া আছে। আমি তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিলাম আর কয়েকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। তোমরা টেক্সটবুক থেকে সবগুলো এক্সাম্পল শিখে নিবে। আর প্রতিটার ইংলিশ ওয়ার্ড গুলো বারবার বলছি যে তোমাদের অনুধাবনমূলক বা জ্ঞানমূলক প্রশ্নে কিন্তু আসতে পারে এক্সপ্লয়টেশন কি, তখন বললে হবে না যে আমি ওয়ার্ডটা চিনি না। সো প্রত্যেকটা ওয়ার্ডের ইংলিশ যে ভার্সনটা দেওয়া আছে আমাদের বইয়ে, সেটা অবশ্যই আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এই হচ্ছে মিথস্ক্রিয়া এবং আন্তঃনির্ভরশীলতা। আমাদের একটু পর্যন্ত গেল। এখন আমাদের লাস্ট টপিকস হচ্ছে কি, পরিবেশ সংরক্ষণ। এটা তো আমরা বুঝতেই পারছি, পরিবেশ সংরক্ষণ করতে হবে আমাদের নিজেদের সাথে, আমাদের পরিবেশটাকে ভালো রাখতে হবে, সুস্থ রাখতে হবে। পরিবেশ যদি আমরা সংরক্ষণ না করে আমরা যদি গাছপালা কেটে ফেলি, তাহলে আমাদের কিসের অভাব পড়বে? অবশ্যই অক্সিজেনের অভাব পড়বে, কারণ সবুজ উদ্ভিদ থাকবে না, তখন আমরা প্রাণ করে নিঃশ্বাস নিতে পারবো না। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, বায়ু দূষণ বেড়ে যাবে, বায়ুতে বিভিন্ন পার্টিকেল বেড়ে যাবে, ক্ষতিকর প্রভাব থেকে আমরা কেউ আর বাঁচতে পারবো না। বিভিন্ন বায়ুবাহিত রোগ বলো বা পশু পাখি কমে যাবে, যে পশু পাখির আবাসস্থল হচ্ছে বিভিন্ন ধরনের গাছপালা হচ্ছে তাদের আবাসস্থল। তো আমরা যদি পরিবেশ সংরক্ষণ না করি তাহলে কি হবে? সেই পশু পাখিগুলো কমে যাবে। যেসব পাখি গাছে বাসা বাঁধে বা বন জঙ্গলে যে পশুগুলো থাকে, তৃণভোজী বলো, তাদের উপরেও কিন্তু আমরা ডিপেন্ডেন্ট। আমরা সেই প্রাণীগুলো খেয়ে, তাদের মাংসাশী প্রাণী বলো, তৃণভোজী প্রাণী বলো, সেগুলো কিন্তু আমরা খাচ্ছি। তো আমাদের নিজেদের সাথে আমাদের পরিবেশটাকে কি করতে হবে? ভালো রাখতে হবে, সুস্থ রাখতে হবে। তো পরিবেশ সংরক্ষণ, কেন পরিবেশ দূষণ হয়, কি কারণে পরিবেশ দূষিত হতে পারে, বা কি করলে আমরা পরিবেশকে সংরক্ষণ রাখতে পারবো, ভালো রাখতে পারবো, এগুলো আমরা ডিটেলস বই থেকে পড়ে নিব। সো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে ক্লাসটা এই পর্যন্ত। এর মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে ইনবক্স করবে। আমাকে কেমিস্ট্রি নিয়ে অনেকে ইনবক্স করেছো, আমি খুব খুশি হয়েছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। আল্লাহ হাফেজ।